রংপুরে আবু সাইদের মৃত্যু পুলিশের ছররা গুলিতে তার মুখ থেকে উরু পর্যন্ত ছিল সেই ক্ষত। ২.৫ মাস পর পাওয়া ময়না তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ। এই রিপোর্ট হাতে পেয়ে শিগগিরই তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতীক আবু সাইদ, তবে তার মৃত্যুর কারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা জল্পনা কল্পনা। একটি ময়নাতদন্ত প্রতিবেদন শেয়ার করে বলা হচ্ছিল তিনি মারা গেছেন মাথায় ভারী কিছুর আঘাতে। তবে রংপুর মেডিকেলের ময়নাতদন্তের প্রতিবেদন বলছে পুলিশের ছোড়ার গুলিতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার সারা শরীরেই শটগানের গুলির ক্ষতের কথাও জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। এছাড়া আঘাতজনিত কারণে তার মাথায় ছিল জমাট বাঁধা রক্ত। এই প্রতিবেদন পেয়ে পুলিশ কয়েকদিনের মধ্যে সেটি আদালতে জমা দেওয়া হবে। যে ছড়াগুলির আঘাত আছে ময়না তদন্ত রিপোর্টে তদন্ত চলতেছে, এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে কারা প্রকৃত আসামি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তি, পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব, যেই হোক না কেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এর বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে। আর মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টার কথা সামনে এনে শিক্ষার্থীরা বলছেন এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত করতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আছে সরাসরি হতভাবে, যারা ফেসে চলে আসছে, আমরা আশাবাদী যে এই মানুষগুলোর বিচার হবে। একই সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সকলকেও বিচারের আয়তা আনা হবে। 2 জন পুলিশ অফিসার গ্রেপ্তার হয়েছে এবং নানা টানবাহানা। এটার মূল কারণ কি এটা কিন্তু সকলেই আমরা জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসন গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য এই কাজে ব্যস্ত আছে। বিচার প্রক্রিয়া কখনো নিবৃত্তি করবে না। বিচার প্রক্রিয়া যাতে আন্তর্জাতিক মানের হয়, কেউ যেন প্রশ্নবদ্ধ করতে না পারে, সেই চেষ্টা আমি করব। আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার এটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এটা সুবিচার নিশ্চিত করবে। 16 জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ দেন আবু সাইদ। পরে তার ভাইয়ের মামলায় গ্রেপ্তার হন পুলিশের এএসআই আমির আলী ও সুজন চন্দ্র রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে শ্রমিক নেতা হত্যায় গ্রেফতার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর 12:15টার দিকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই নির্দেশ দেন। দুপুরে আদালতে হাজির করে তারা 5 দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষের আইনজীবী। পরে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তিনি একজন প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী। সার্বিক বিবেচনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা, বয়স এবং অসুস্থতা বিবেচনায় তার রিমান্ডে রাষ্ট্রপক্ষ থেকে আনিত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন। যুগ সাজসে এবং উপর মহলের কোনো নেতৃত্বের কারণে নির্দেশে এই ঘটনাটা তাদের রিমান্ডে বাতিল করা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায় এবং বহির্ভূতভাবে। দর্শক, আগেই যেমনটি জানিয়েছিলাম, রংপুরের আবু সাইদ মৃত্যুর ঘটনায় যেই ময়না তদন্তের প্রতিবেদন এসেছে, এই বিষয়ে আমাদের সাথে জানাতে বিস্তারিত আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত আছেন। নজরুল, 2.5 মাস পর যে ময়না তদন্তের রিপোর্ট এসেছে সেখানে আসলে কি বলা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন, যেহেতু এর আগেও একটা ময়না তদন্ত প্রতিবেদন শেয়ার করা হয়েছিল এবং সেখানে অন্য একটা ঘটনা জানানো হয়েছিল। এই প্রতিবেদনে আসলে কি আছে? দেখুন, আসলে 2.5 মাস পর কেন প্রতিবেদনটা দেওয়া হয়েছে এটি কিন্তু আমরা বারবার চেষ্টা করছিলাম পুলিশের সাথে কথা বলে। যে ডাক্তার যেমনটি জানিয়েছেন, অর্থাৎ চিকিৎসক যেমনটি জানিয়েছেন যে এটি কিন্তু আসলে প্রভাব বিস্তার করে এই ফরেনসিক রিপোর্টটা একবার করা হয়েছিল যে মাথায় আঘাত করে সাইদের মৃত্যু হয়েছে। তারপরে কিন্তু আবার নতুন করে যখন আবেদনটি করা হয় এবং পিবিআইয়ের কাছে যায়, তারপরে কিন্তু এই আবেদনটি সঠিক তথ্য আসে, অর্থাৎ তাকে ছোড়া গুলিতে সে মারা যায়। আমি যদি দেখাই যে আবু সাইদের যে ঘটনাটি ঘটেছিল যেখানে মারা গিয়েছে, সেই জায়গাটাই কিন্তু যেখানে আমি দাঁড়িয়েছি এই জায়গাটাই দেখে এই কারণে কিন্তু এই গেটটার নামও করা হয়েছে যে শহীদ আবু সাইদ গেট। আপনি নিশ্চয় জানেন যে যেদিনে 16 তারিখ অর্থাৎ 16 জুলাই যে ঘটনা ঘটেছিল, এই জুলাইয়ের সময় কিন্তু আমরা দেখেছি যে তাকে সে বুক পাতে বীরের মতো দাঁড়িয়েছিল, তাকে ছোড়া গুলি এবং ইট পাটকেল তার উপরে নিক্ষেপ করা হয়। তারপরে সে মেডিকেলে যাওয়ার পরে কিন্তু সেখানে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই কিন্তু এই আন্দোলনটি তীব্র আকার ধারণ করেন। শিক্ষার্থীরা মাঠে নেমে আসেন, শিক্ষার্থীরা আবার আন্দোলন করেন। এই আন্দোলনটি কিন্তু মাঝে মাঝে আমরা দেখেছিলাম যে অন্য ভিন্ন খাতে কিন্তু প্রবাহিত
করার চেষ্টা করছিল হঠাৎ করে, কিন্তু সেটি কিন্তু আবার করতে না পারায় কিন্তু আমরা দেখেছি যে সঠিক তদন্ত রিপোর্টটি কিন্তু সেটি হাতে এসেছে, অর্থাৎ পিবিআইয়ের কাছে। পিবিআই যেমনটি জানিয়েছেন যে এই তথ্য অনুযায়ী তারা কিন্তু যেসব আসামি রয়েছে এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করবেন, এবং গ্রেপ্তার ইতিমধ্যে কিন্তু 2 পুলিশ সদস্যকে করা হয়েছে। তাদের রিমান্ড নেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যগুলো কিন্তু এখনও গণমাধ্যম কর্মীর কাছে প্রকাশ করা হয়নি, তবে আস্তে আস্তে সেটি প্রকাশ করবেন, এটি আসলে বলা হচ্ছে। আমি একটু আগে কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার রয়েছেন জাকির হোসেন, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন আগে, অর্থাৎ 2 দিন আগে কিন্তু তার কাছে এই তদন্ত রিপোর্টটি এসেছেন ময়না তদন্তে। আসার পরে কিন্তু তিনি জেনেছেন যে সেখানে বুকে এবং বিভিন্ন জায়গাতে ছোড়া গুলির যে আঘাত সেটি কিন্তু পেয়েছেন। সেই রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে, সেটি কিন্তু স্পষ্ট বলা হচ্ছে। তবে চিকিৎসক যিনি রয়েছেন অর্থাৎ রাজিবুল ইসলাম, তিনি কিন্তু একই উত্তর দিয়েছেন যে তার বুকে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ছোড়া গুলি লাগার কারণে তার মৃত্যুবরণ হয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ আবু সাইদের মৃত্যুর ঘটনা এবং ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে শেষ। সহকর্মী নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে। ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত 1:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদীর রায়পুরা থানায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি সজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গত 18 জুলাই কোটা সংস্কারের দাবিতে সিলেটে আন্দোলনের সময়ে হামলা করে ছাত্রলীগ। এ সময় পালাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় রুদ্র সেনের। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন সমন্বয়ক হাফিজুল ইসলাম। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় জড়িতদের শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গণের নিচে অবস্থান নেয় তারা। এর আগে ছাত্র জনতা মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ধর্ষণ মামলার আসামি আহমদ আলীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে নালিতাবাড়ি উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায় গত 5 আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলা চালায় কয়েক হাজার দুষ্কৃতিকারী। এ সময় 518 আসামি পালিয়ে যায়। এরপর থেকেই তাদের আটকে অভিযান শুরু করে র্যাব। রাতে নালিতাবাড়ি থেকে আহমদ আলীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর শিল্পাঞ্চল। সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও পুরো দমে চলছে উৎপাদন। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে 19টি কারখানা। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফেরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল সরকার যে মাইনে নিয়েছে, আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করা উচিত। দাবিগুলা দেওয়া ছিল, এগুলা বিজিএম থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলা মাইনে নেওয়া হয়েছে। মানা নেওয়ার পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে ফ্যাক্টরি চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে সাভারের 19টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ। 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনা টহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শ্রমিকদের দাবি মেনে নেয় আজ থেকে খুলছে সব পোশাক কারখানা। ইনি আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা জানি শ্রমিক অসন্তোষের কারণে অনেকদিন পোশাক কারখানাগুলো বন্ধ ছিল এবং আজকে থেকে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের প্রতিক্রিয়া জানাবেন এবং বাকি আরো 19টি কারখানা কিন্তু এখনো বন্ধ রয়েছে, সেগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে? দেখুন, শ্রমিকদের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি যে সকাল থেকে কারখানাগুলোতে কিন্তু শ্রমিকরা দলে দলে এসেছেন এবং তারা কাজ করছেন। আমরা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়া, বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কয়েকদিন আন্দোলন সংগ্রাম করছিলেন এবং গতকাল তাদের 18 দফা দাবি সরকার মেনে নিয়েছে এবং তারা বলছেন যে এই মেনে নেওয়ার ফলে তাদের যে আন্দোলন সেটি পরিসমাপ্তি হয়েছে এবং তারা বলছেন যে তারা এই জন্য সন্তুষ্ট এবং তারা বলছেন যে বর্তমান বাজার মূল্য, যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছিল, তাদের আসলে হাজিরা, বোনাস সহ বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে একটু বেশি পাওনা ছিল এবং দাবি ছিল। সেই প্রেক্ষিতে সরকার কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং 18 দফা তাদের দাবি মেনে নিয়েছে এবং মালিক পক্ষ যারা আছেন তারা বলছেন যে বিজিএমই এবং সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তারা এবং তারা বলছেন যে শ্রমিক এবং মালিকদের সাথে সুসম্পর্কের মাধ্যমে তারা এই যে তৈরি পোশাক কারখানা, রপ্তানিমুখী কারখানা, সেগুলোতে শতভাগ রপ্তানি রাখতে চান এবং সচল রাখতে চান এবং তারা মালিক এবং শ্রমিক এখন দুটো পক্ষই কিন্তু বলছেন যে তারা আর কোনো ভাঙচুর বা অসহযোগ আন্দোলন চাচ্ছেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই ব্যাপারে দুই পক্ষ কিন্তু সজাগ থাকতে বলছেন। এবং আমরা শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে গাজীপুরে আজকে 13টির মতন কারখানা বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে মালিকদের নিজস্ব আর্থিক সমস্যার কারণে বা অন্য বিভিন্ন কারণে এই কারখানাগুলো বন্ধ রয়েছে। আর একটি কারখানায় আজকে শ্রমিক বিক্ষোভ হয়েছে 1 মাসের বকেয়া বেতনের দাবিতে। এছাড়া বাকি কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই একযোগে চলছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু খবর পাইনি। এই কয়েকটি কারখানা ছাড়া সবগুলো কারখানায় কিন্তু যারা শ্রমিক ছিলেন শতভাগ উপস্থিতি ছিলেন এবং তারা তাদের যে নিজ নিজ কাজ সেগুলো কিন্তু করে যাচ্ছেন এবং দিনভর কিন্তু তারা এই কাজ করছেন এবং এখানে কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর আমরা অন্য কোথাও দেখতে পাইনি। শুধুমাত্র মালিকের বাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা কিছু সময়ের জন্য বিক্ষোভ করেছিলেন, তারা সড়কে নেমেছিলেন। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং শিল্প পুলিশ বলছেন যে কারখানার নিরাপত্তা বিধানে তারা তৎপর রয়েছেন। তাদের বাহিনী ছাড়াও এখানে যারা জেলা পুলিশ রয়েছে, মহানগর পুলিশ রয়েছে এবং সেনাবাহিনী, বিজিবি টহল রয়েছে। ফলে গাজীপুরে যে কয়েকদিন ধরে টানা অসন্তোষ ছিল, বিক্ষোভ ছিল, সেটির গতকাল যে দাবি মানার বিষয়টি, তার প্রেক্ষিতে মোটামুটি বলা চলে যে একটি ফলপ্রসূ সমাধান হয়েছে এবং শ্রমিকরা কিছুটা সন্তুষ্ট হয়ে কাজে ফিরেছে। আসলে অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। সকালে শ্রীপুর উপজেলার সিএনবি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় ঝুট বের করতে গেলে বাধা দেন কৃষক দল নেতা আবুল কালাম আজাদ ও তার লোকজন। এক পর্যায়ে কৃষক দল এবং যুব দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবরোধ করা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ভাঙচুর করা হয় 3টি প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি। এতে আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুবককে আটকের পর গণপিটুনির আহ্বান জানানো হয়। সেখানে শাহাদাতকে পরিচয় করিয়ে দেওয়া হয় ছিনতাইকারী হিসেবে। মারধরে অংশ নেয় 20 থেকে 25 জন। মারধরের সময় ভিডিও করার পাশাপাশি সেলফিও তোলে হত্যাকারীরা। হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা সহ 3 জনকে গ্রেফতারের পাশাপাশি বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার 40 দিন পর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই যুবককে পেটানোর সময় গান গাইছে একদল যুবক।
মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা পাই, তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করে সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কী লিখছে, তা কে কীভাবে জড়িত, আমরা মোটামুটি এইটা পেয়েই এটা আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। চট্টগ্রামের খুলশী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ওই কিশোরীকে তার মামাতো ভাই সহ পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অটোরিকশা চালক। সেখানে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে অটোরিকশা চালক। বেঁধে রাখা হয় তার ভাইকে। খবর পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় শিক্ষার্থীরা। ভুক্তভোগী কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কলেজের ওয়াশ স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়। তার দেওয়া তথ্যে অভিযুক্ত অটোরিকশা চালক আবুল কালামকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ছবি দেখায় যারা এর আগে এখানে ক্রাইম করেছে, তো ভিকটিম তাদের সন্দেহ বলেছে যে এদের মধ্যে একজন ছিল। তো এরপরে আমাদের অভিযান শুরু হয়, যারা ধর্ষণের শিকার করে তাদের মধ্যে একজনকে আমরা ভোর 5টায় ধরি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এর, এই অপরাধীর সাথে যে জড়িত থাকুক না কেন আমরা ওদের শাস্তি চাই। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহতের স্ত্রী 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 13 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ জানায় নূর আলম হত্যাকাণ্ডের ঘটনায় 15 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি খোকন হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। রোববার রাতে 15-20 জন দুর্বৃত্ত নূর আলমের বাড়িতে হামলা চালায়। এই সময় তাকে পিটিয়ে আহত করে। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে নূর আলমের স্ত্রী সন্তানকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় নূর আলমকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোরের যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ জেলা বিএনপির 14 নেতা কর্মীকে খালাস দিয়েছে আদালত। দুপুর 12টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই রায় দেন। 2015 সালে 5 জানুয়ারি বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় তেবাড়িয়া এলাকায় রাকিব ও রায়হান নামের 2 জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত রাকিবের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 14 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এই মামলা করেন। গত 18 সেপ্টেম্বর এফএইচ হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন চুরির অভিযোগে নির্মমভাবে পেটায় কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 19 সেপ্টেম্বর 6 শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় 8 ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের 3 নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, দেলোয়ার হোসেন আদি এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি। পুলিশ জানায়, গত 4 ও 5 আগস্ট বিরাসার এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে সংঘর্ষ হয়। এ সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা, থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাটের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের পরিবারকে সমবেদনা জানানো হয়। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 7 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির নেতা টাঙ্গাইলে নিহতের বাড়িতে যান। পরে কবর জিয়ারত করেন তারা। এই সময় তারা বলেন, তানজিমের নাম এদেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তেরো বছর স্কুলে না গিয়ে বেতন তুলেছেন সহকারী শিক্ষক শিশির সরকার। ছিলেন মাগুরা 2 আসনের সাবেক এমপি বীরেন শিকদারের এপিএস। ক্ষমতার দাপট দেখিয়ে বেতন ভাতা তুললেও ক্লাসে তাকে পায়নি শিক্ষার্থীরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই আছেন পলাতক। মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার বরুইচড়ায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। 13 বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। স্কুলে পাঠদানের বদলে পুরো সময় জুড়ে তিনি ছিলেন সাবেক এমপি ও পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের এপিএস। শিক্ষক হিসেবে তাকে ক্লাসে দেখেননি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে তুলে নিয়েছেন বেতন ভাতা। 6 থেকে ক্লাস স্কুলে আসছি পর্যন্ত তাকে ক্লাস নিতে দেখিনি। প্রতিমন্ত্রীর এপিএস শিশিরের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মুখ খুললেননি ভয়ে। তাই চাকরি না করেও সমস্যা হয়নি বেতন ভাতা তুলতে। তিনি ঠিক মতন বেতন তুলে এনেছে ব্যাংকে যায়, কিন্তু কোনোদিন ক্লাস নিতে আসেনি। 2 বছর 4 বছরে 1 দিন 2 দিন দেখা গেছে, তাছাড়া নিয়মিত কোনোদিন দেখিনি। শিশির সরকার মাঝে মধ্যে স্কুলে এসে সই করে যেতেন হাজিরা খাতায়, সাথে করে নিয়ে আসতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে। শিশির সরকার নামে যে টিচার আমার স্কুলে ছিল, তিনি মাঝে মাঝে স্কুলে আসতো যদি সেদিন সভাপতির সাথে নিয়েই আসতো। সভাপতির সাহায্যে সে হাজিরা খাতায় স্বাক্ষর করত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিশির সরকার তার নিযুক্ত করণিক সুজয় রায়ের মাধ্যমে 2 মাসের ছুটি ও অনুমোদনের রেজুলেশন সই করিয়ে নেন। তবে এতে প্রধান শিক্ষকের দায় দেখছে জেলা শিক্ষা অফিসার। 2011 সাল থেকে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি যে তিনি অনুপস্থিত থাকা অবস্থায় বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাই সদুত্তর দিতে পারবেন। অভিযুক্ত শিশির সরকার ও নারায়ণ বরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গুমের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য এবং র্যাবের কর্মকর্তাদের আসামি করে ট্রাইব্যুনালে নতুন 11টি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও নিখোঁজদের পরিবার এসব অভিযোগ দায়ের করেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রথম অভিযোগটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অভিযোগে তিনি জানান, 2015 সালের ফেব্রুয়ারিতে র্যাব সদস্যরা তাকে উত্তরা থেকে তুলে নিয়ে 6 মাস গুম করে। এতে সাবেক আইনমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি বেনজির সহ সংস্থার অজ্ঞাত আরও 20-25 জন সদস্যকে আসামি করেন। এদিকে দুপুরে ট্রাইব্যুনালে যান বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তারাও গুমের অভিযোগ দাখিল করেছেন। এর আগে গতকাল গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়। ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। ইলিশের বাজার নিয়ন্ত্রণে বরিশালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে বরিশালের পোর্ট রোড পাইকারি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশি দাম না নিতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। পাশাপাশি ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাহাড় কাটার ফলে কক্সবাজারে ধসের ঝুঁকি দিন দিন বাড়ছে। মাটি বিক্রি ও বসবাসের জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। ভারী বৃষ্টি হলে ঘটছে তাই দুর্ঘটনা। পাহাড় ধস ও ধসের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার উপর জোর দিচ্ছে পরিবেশ কর্মী সহ প্রশাসন। কদিন আগে কক্সবাজার সদরের ডিগকুল গ্রামে পাহাড় ধসে মারা যান মা, 2 মেয়ে সহ 3 জন। আহত হন বাবা মিজানুর রহমান। পাহাড় ধসে পুরো বাড়ি ভেঙে যায়। 2 সপ্তাহ না যেতেই একই স্থানে আবারও ঘর তৈরির কাজ শুরু হয়েছে।
ঝুঁকি রয়েছে জেনেও বাড়ি নির্মাণ করছে পরিবারটি। এখন আর ঘর বাঁধি দিয়ে আর তো এখন থাকিবে স্থান নাই, এখন ঘর নাই, ঘর তো বেঁকে বাগি এখন আর যাই মরে। এদিকে মাটি কাটার কারণে পাহাড় ধস হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রতিবাদ করলে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ অনেকের। এগুলাকে দখল করছে, এগুলার কোনো কাগজপত্র নেই, ওরা দখলদার, দখলবাজ। বৃষ্টিপাতের কারণে আমাদের পাহাড় দিয়ে হচ্ছে, ভাঙতেছে। পরিবেশ কর্মীরা বলছেন ধস ঠেকাতে পাহাড় কাটা বন্ধ করতে হবে, সচেতন হতে হবে সবাইকে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দুর্যোগ ব্যবস্থাপনার এই তিনটির মধ্যে আমাদের সমন্বয় একমাত্র পারে আমাদের ভূমিধস নিরসনে। নজরদারির কারণে পাহাড় ধসে মৃত্যুর হার কমেছে বলে দাবি জেলা প্রশাসনের। সুবিধা দিয়েও তাদেরকে নিতে পারছি না, আমরা আসলে চেষ্টা করছি। আমরা যখন আমাদের সমস্যা হয় তার মাইকিং করছে মানুষকে, অনেক মানুষ চলে নেমে আসে, অনেক মানুষ আসেও না, এইভাবে ঘটনাগুলো ঘটছে আর কি। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা ইনফ্যাক্ট মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি আমরা চেষ্টা করছি বলে এখন মধ্যে এটা কন্ট্রোলে আছে, আমরা আরও হয়তো বেশি বড় হয়। গত 2 বছরে কক্সবাজারে ছোট বড় শতাধিক পাহাড় ধসের ঘটনায় অর্ধশত মানুষের বেশি মারা যান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বরগুনার বেতাগীতে 4টি সড়কের নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আবার কোনো নিয়ম না মেনেই সাবেক পৌর মেয়র ABM গোলাম কবির এসব কাজ দিয়েছেন তার পছন্দের ঠিকাদারকে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বরগুনার বেতাগীর পৌর এলাকার 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজ। দরপত্র আহ্বানের 4 মাস পার হলেও কাজ শুরু হয়েছে 4টি সড়কের। অভিযোগ উঠেছে বেতাগী হাই স্কুল থেকে স্টিল ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশে গাইডওয়ালের নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেয়নি। এছাড়াও গাঁথুনিতে লাল বালির বদলে ব্যবহার হয়েছে সাদা বালি। সিমেন্ট কম দেয়ায় খুলে যাচ্ছে ইটের গাঁথুনিও। একই চিত্র বাকি 3টি সড়কেও। সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের কাজ এই 15 বছর পর্যন্ত একইভাবে চলতেছে। প্রত্যেকটা ইট লাতি মারা লাগলে খুলে যাইবে, এই জায়গায় খুলে যায়। এই দেখেন অনিয়মের অভিযোগ আছে টেন্ডার প্রক্রিয়া নিয়েও। এই ট্রেড লাইসেন্স মেয়রও দিতে পারতেছে না এবং সেই জন্য কোনো ঠিকাদার বাইরের ঠিকাদার এই বেতাগী কাজে অংশগ্রহণ করতে পারতেছে। মেয়র সাহেব তার পার্টনার, পৌরসভার 80% কাজ তার নামে গেছে, কিন্তু পৌর মেয়র এবং সে পার্টনার, তাদের একা জমি জমাও কেনা একা। 5 আগস্ট থেকে পলাতক রয়েছেন ঠিকাদার ও পৌর মেয়র। আর প্রশাসন বলছে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতীত সময়ে কি কি কর্মকাণ্ড হয়েছে এবং সেখানে কি ত্রুটি বিচ্যুতি আছে অবশ্যই আমরা খুব খতিয়ে দেখব এবং ভবিষ্যতে যাতে খুব সুন্দরভাবে কাজগুলো শেষ হয় সেক্ষেত্রে যা করণীয় তা আমরা করব। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরের 8 উপজেলায় প্রায় 150 কিলোমিটার সড়ক বেহাল। এতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা থাকলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। রংপুর সদর উপজেলার খলেয়ার হাজিপাড়া সড়ক 5 কিলোমিটার সড়কের অনেক অংশে উঠে গেছে কার্পেটিং। আবার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে চলাচলকারীরা। ভ্যান, রিক্সা, অটো রিক্সা, সাইকেল তারা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর বর্ষাকালে তো যাওয়াই যায় না। রংপুরের 8 উপজেলায় 150 কিলোমিটার সড়ক এমন বেহাল। 1 ঘন্টার রাস্তা চলাচলে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। 1 থেকে 1.5 বছর ধরে সড়কগুলোর এমন অবস্থা হলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। রাস্তার 2 পাশে বাধা, 2 পাশে ভাঙ্গা, অনেক সময় উল্টে যাইতেও পারে, যায় অনেক সময় যায়। রাস্তাঘাট কাদা হয়ে যায়, গেইতে লোড ধরে যাইতে পারে না, উল্টি পড়ে যায়। সড়কে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন দ্রুত উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এলজিডির সাথে কথা বলেছি, আমি উপজেলা নির্বাহী অফিসারগণদের সাথে কথা বলেছি। তাদের যদি ফান্ড আসে উভয়ে মিলেই সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করবে এবং এটা রাস্তা উন্নয়নের কাজে তারা সকলে মিলে কাজ করবে। দীর্ঘদিন সংস্কার না হওয়া ও নিম্নমানের কাজকে দায়ী করছেন স্থানীয়রা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাট রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম। তিনি জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধশতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন বেশ কয়েকবার নোটিশ দেওয়ার পরেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ চালানো হয়। দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি। বরিশাল সিটি কর্পোরেশন গঠনের 22 বছর পার হলেও আজও গঠন হয়নি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ। গেজেটের মাধ্যমে গঠন করা বরিশাল উন্নয়ন অধিদপ্তরের করা নগর পরিকল্পনাও আলোর মুখ দেখেনি 13 বছরে। এতে বরিশাল নগরী পরিণত হয়েছে অপরিকল্পিত শহরে। বরিশালকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 2010 সালে বরিশাল উন্নয়ন অধিদপ্তর একটি মহাপরিকল্পনা তৈরি করে। 2011 সালে গ্যাজেট প্রকাশের মাধ্যমে উন্নয়নের সাথে সম্পৃক্ত সব সংস্থাকে মহাপরিকল্পনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। তবে 13 বছরে আলোর মুখ দেখেনি নগর মহাপরিকল্পনাটি। অপরিকল্পিত ভবন নির্মাণ, ড্রেনেজ অব্যবস্থাপনা, দখল দূষণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যারা মূলত একটি সুন্দর শহর চায়, একটি পরিকল্পিত নগর চায়, একটি প্রসারিত নগর চায়, তো সেই কারণেই মূলত বরিশাল একটি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের প্রয়োজন। বরিশালকে যে কিভাবে সাজিয়েছিল, খাল, তারপর ওয়ার্কওয়ে সব মিলে রাস্তা, কিন্তু আসলে আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। পরিকল্পনাবিদদের দাবি, মহাপরিকল্পনাটি যদি বাস্তবায়ন হতো তাহলে নগরবাসীর ভোগান্তি কমতো। তারা আরও বলছেন, বরিশাল নগরীর পরিধি বাড়ায় এখন নতুন পরিকল্পনার প্রয়োজন। আমরা একটা সুন্দর শহর পেলাম না, একটা পরিকল্পিত শহর পেলাম না, যেটা আমাদের আরও 10 বছর আগে করার কথা ছিল, সেটা আসলে আমরা এখন 10 বছর পরে সে আবার নতুন করে চিন্তা শুরু করলাম। আমরা তো এখানে 10 বছর অলরেডি পিছিয়ে গেলাম। বরিশাল যে বর্তমান যে মেট্রোপলিটন এলাকা 403 স্কয়ার কিলোমিটার, এই পুরোটাকে আমরা বিবেচনায় নিয়েছি নতুন মাস্টার প্ল্যান করতে। তা আমাদের লক্ষ্য থাকবে শুধু প্ল্যান করার জন্য নয়, প্ল্যানটা যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়। বরিশাল নগরীর মহাপরিকল্পনা তৈরিতে ব্যয় হয় 2.5 কোটি টাকা। কোনো পক্ষের সহায়তা না পাওয়ায় বাস্তবায়ন ছাড়াই যার মেয়াদ শেষ হয় 2020 সালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃহস্পতিবার পর্যন্ত দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার নাগাদ কমে আসবে এর তীব্রতা। এর কারণ হিসেবে মৌসুমী বায়ুসহ সাগরে থাকার লঘু চাপের কথা জানিয়েছে তারা। বহাল রেখেছে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি। সেই বর্ষণের মধ্য দিয়ে শুরু দিনের প্রথম ভাগও। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় এর পরিমাণ 26 মিলিমিটার। সে কারণে যথারীতি নগরবাসীর সকালটা কাটে দুর্ভোগে। কাজে যেতে ছিল গণপরিবহন না পাওয়া সহ নানা ভোগান্তি। সকাল থেকে বের হয়েছি, প্রাইভেট জব করি, সারাদিন সকালবেলায় এই যে বের হয়েছি, কাজ করতেই হবে। মার্কেটিংয়ের চাকরি, আমাদের তো কোনো শান্তি নাই। বৃষ্টিতে তো সমস্যা হইতেছে, যাতায়াতে অনেক সমস্যা, রাস্তার ভালো না, পানি, রাস্তার মধ্যে হাইটে আসতে হয়। এই অবস্থায় কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তারা বলছে এই বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, তবে 48 ঘন্টার মধ্যে কমে আসবে এর তীব্রতা। আজকে সারাদিনে থাকবে কম বেশি, এবং এটা আগামীকালকে পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর সঙ্গে যোগ হয়েছে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।